লিপে এই সংলাপ খুব জনপ্রিয় হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারিকায়। 1979-এ তৈরি হয়েছিল ব্লকবাস্টার মুভি কালা পাথর। আর কালা পাথরের এই সংলাপ দিয়ে আজকের নেতা নয় জনতা শুরু করার কারণ আমি পারাদীপ চলে এসেছি আজ নেতা নয় জনতা নিয়ে আসানসোলে। আর আসানসোল মানেই কয়লা খনি, তাই কয়লা খনি থেকেই আজকে নেতা নয় জনতার শুরু। আসানসোল লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপির এস আলুওয়ালিয়া, অন্যদিকে বাম প্রার্থী বা জোট প্রার্থী জাহানারা খান এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই কালা পাথরের অন্যতম অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ত্রিমুখী লড়াইতে আগামী 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটাররা 18 লক্ষ ভোটার, তারা কোন দিকে রায় দেয়, কোন দিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সে তো সময় বলবে। কিন্তু মানুষ, জনতা জনার্দন, আসানসোলের মানুষ, তাদের মনের কথা শুনে নিতে আমি পারাদীপ পৌঁছে গেছি আজ আসানসোলে এবং আসানসোলের কয়লা খনির ভেতর থেকে বেরিয়ে এসে কয়লা খনির শ্রমিকদের সঙ্গে কথা বলবো, তাদের সুখ দুঃখের কথা শুনবো এবং তাদের অভাব অভিযোগ জানবো। কয়লা খনিতে কাজ করেন, জীবনের ঝুঁকি কতটা? জীবনের ঝুঁকি মানে এখন যে মেকানিজম পদ্ধতিতে চলছে সেফটিটা আমাদের খুব ভালো, তবে মানুষ সাবধানে চলতে হবে, সেফটিকে মানতে হবে। মেকানিজম মাইনে হয়ে গেছে, ওটা আরও আমাদের ভালো হয়েছে। কালা পাথর আপনাদের এখানে শুট হয়েছিল, মনে আছে? দেখেছেন? হ্যাঁ, দেখেছি, খুব ভালো। এটা কিন্তু একটা অরিজিনাল ঘটনা, সেটা হচ্ছে চাচনালা কলিয়ারি, সেটাই প্রডিউসার ওই ঘটনাকেই তুলে ধরেছে এখনকার বাস্তবের দিনে দেখাবার জন্য। 4 দশক আগে তৈরি এই সিনেমা, কিন্তু দেখানো হয়েছিল সেখানে কয়লা খনির সঙ্গে যুক্ত যেসব শ্রমিক বা যেসব মানুষজন রয়েছেন তাদের জীবনের ঝুঁকি। এখনো কি ছবিটা একই রকম রয়েছে আপনাদের জীবনে? না, এখন একরকম নেই, এখন অনেক উন্নত হয়েছে। সেই সময় এত মডারেশন ছিল না। হ্যাঁ, এখন সেফটি নিয়ে গভর্নমেন্ট অনেক উন্নত হয়েছে। সামনে ভোট, কিসের ইস্যুতে ভোট দেবেন, কি ভেবে ভোট দেবেন? আমাদের এখানে ভোটের মেন ইস্যু কয়লা অঞ্চলের যে পরিবেশ, যে পরিস্থিতি, যে নিয়ে কয়লা খনিগুলো যাতে বাঁচে তার জন্য যারা লড়াই আন্দোলন কয়লা খনিগুলোকে বাঁচাবার জন্য যারা করবে তাদের সুবিধা পাবে। যে পার্টি আমাদের কলিয়ারিকে বেশি সুযোগ সুবিধা দেবে, যে গভর্নমেন্ট, আমরা তাকেই ভোট দেবো। এই যে দাদারা এখন বললেন কি এখন অনেক পরিস্থিতি ভালো হয়েছে, কি জন্য ভালো হইলো কি মালিককে হাত থেকে নিয়ে গভর্নমেন্টকে দেওয়া হইলো। গভর্নমেন্ট আমরা গভর্নমেন্ট আন্ডারটেকিং আমাদের কয়লা খনি হইল, তবে যে আমাদের পরিস্থিতি ঠিক হইল। এইবারে এই কয়লা খনি আবার মালিকের হাতে না চলে যায়, সেইটা মাথা রেখে আমরা ভোট করব কি এটা আবার মালিকের হাতে না যায়, সেই পরিস্থিতি এখানে উৎপন্ন না হয়। আপনার এলাকায় এই প্রথমবার তো ভোট দিচ্ছেন না, এর আগে বহুবার ভোট দিয়েছেন, তো কোনো সমস্যা রয়েছে? সমস্যা জলের সমস্যা আছে, রোডের সমস্যা আছে, রাস্তা সমস্যা খুব। বাঙাল তো দেখতে গেলে রোডতে খুব বিরক্ত আছে। আয় দিন আমাদের তো ডিউটি অনেক লেট হয়ে যায়, রোড একটু ভালো হলে ভালো হবে। জল সমস্যা, জলটা লোকটা ভালো করে পাচ্ছে না, আমাদের এমপ্লয়ি জল খাবার পাচ্ছে না, জলটা খুব বেশি দরকার। করোনা কালে পুরো রিস্ক নিয়ে আমাদের পুরো কাজ করেছিলাম, টোটাল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিল, কিন্তু কোল মাইন্সটা বন্ধ নাই, তাও আমাদেরকে সুবিধা দিল না। সেটা আমার কোল গভর্নমেন্টকে ইয়া কোল মিনিস্টারকে ইয়া সিএমডিকে একটু ভালো করে দেখতে হবে। এইখানে প্রায় জলের অসুবিধা শেষ হয়ে গেছে। এবারে আপনার কলেরিতে যদি জল এখানে নাই, সেই তার দায়ী হচ্ছে এসিএল। কলিয়ারির অঞ্চলে সমস্যা তো থাকবেই, যে কোনো ইয়েতে সমস্যা থাকে, অনেক সমস্যার সমাধান হয়েছে। ম্যান পাওয়ারের যেমন বললো, ম্যান পাওয়ারের একটু সমস্যা আছে, কলিয়ারি মেকানিজম হয়েছে, তার জিনিসপত্রের একটু সমস্যা আছে, তবুও আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। এই যে জিনিসপত্রের দাম, প্রাইস হাইক, এইগুলো তো আপনারাও ফেস করেন, তো সেইগুলো নিয়ে কিছু বলার নেই? সেগুলো নিয়ে ধরুন আমাদের তো অতটা অসুবিধা হয় না, কিন্তু ধরুন এই যারা চাকরি বাকরি করে না, চাকরি কজন করে, খুবই কম সংখ্যক, তো তাদের খুবই অসুবিধা হয়। গরিব লোক যারা ডেলি 200-300 টাকা কামাচ্ছে, তারা 1400 টাকা কোথায় পাবে মাসে? এইটা মাথাতে রাখা সরকারের দরকার। যদি গ্যাস সিলিন্ডার তুমি ফ্রিতে দিয়েছো,
তা গ্যাসটাও ওকে ফ্রিতে ভরানোর ব্যবস্থা করা দরকার। এটা আমাদের মাথায়, সেই জন্য সেইটা মাথাতে রেখেই আমরা ভোট করবো। শুধু महंगाई দেখলে হবে না, দেখে সুরক্ষাতেও দেখতে হবে, মহিলাকে শক্তিকরণটাও দেখতে হবে। क्योंकि আমাদের আগে বাড়লে আমাকে মহিলা আগে बढ़ाते হবে, তারপরে আমি আগে বাড়তে পারি, তারপরে ইন্ডাস্ট্রিকে बढ़ाते হবে, কিন্তু महंगाई के कंट्रोल करते হবে। महंगाई तो बहुत ज़्यादा है। मान लिया हम लोग ड्यूटी कर रहे हैं, सरकारी ड्यूटी, हम लोग को पैसा मिल रहा है, हम लोग खा लेंगे, मगर गरीब लोग क्या खा रहा है? जिसका 200 रुपया 100 रुपया मतलब जिसका हाजिरी है ना, 12 घंटा काम कर रहा, 200 रुपया पा रहा, जिसका 4 गो परिवार है, उसका कैसे चलेगा? तो सामने चुनाव आ रहा है, कौन सा मुद्दा कौन सा मुद्दा में जिसको देखिए इलेक्शन जो हो रहा ठीक हो रहा, मगर हम लोग को जो मतलब सहायता देगा उसी को हम लोग चुनेंगे। কেমন সাংসদ চান? সাংসদ চাই এলাকায় যে উন্নতি করবে, এলাকায় থাকতে হবে সাংসদকে, তবে তো আমার এলাকার সুবিধা অসুবিধা বুঝতে পারবে। সংসদ চাই আমরা যাতে এখানে আসানসোলেই যাতে থাকে, সেই যেন বাইরে কোথাও না চলে যায়। আসানসোলের সংসদ আসানসোলে থাকতে হবে, তাহলে কি আমাদের এই লোকাল সমস্ত লোকের কি সুযোগ সুবিধা কি অসুবিধা সেটা তুলে ধরতে পারবে পার্লামেন্টে। বলার মতন সংসদ চাই যে আমাদের এলাকার কোথাও ওইখানে উঠাক, কাজ কিছু নিয়ে আসুক, কাজ করুক, ধারাতলে কাজ নামাক, সেরকম সংসদ চাই। গত 5 বছরে 5 বছর হ্যাঁ পেয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক বাকি আছে, অনেক বাকি আছে। প্রায় আমাদের সাংসদ 5 বছর তো নয়, ওই 2.5-3 বছর ছিল সাংসদ ছিল, যে সাংসদ ছিল প্রায় ভালো কাজ করেছে, কমসে 7-8 কোটি টাকা কাজ করেছে। আসানসোলে যে ইয়ে আছে কাজ করেছে, কাজ করে কিছু কাজ বাকি আছে সেটা করুন। দুটো জিনিস আমায় বলুন যেটা আপনি সাংসদ হলে করে দিতেন। আমি সাংসদ হলে প্রথম যে অসুবিধা আছে, যে মানে রেল লাইন জায়গাতে রেল লাইন আছে, বাচ্চাদের স্কুল যাওয়ার অসুবিধা হচ্ছে, রেল লাইন পড়ে যাচ্ছে, ভিড় হয়ে যাচ্ছে, সেইখানে ফ্লাইওভার করা সব থেকে প্রথম কাজ আমার হইতো। কি ফ্লাইওভার করতাম, কি সব কেউ সময় যেত, বাচ্চা স্কুল সময় যেত, ডিউটিওয়ালা ডিউটি সময় আসতো, মানে কারো কোনো অসুবিধা হইতো না। রাস্তাঘাট উন্নত করতাম আমি, জলের সুবিধা যাতে মানুষের সবাই জল ঠিক মতো পায়, এটাই দেখতাম। সাংসদের কাজ হলো নীতি নির্ভর করা, যাতে এখানে প্রজেক্ট কলিয়ারি কারখানা যাতে হয়, যে কুলটি কারখানা বন্ধ সেটা খুলতে হবে, এখানকার যে ইলেকট্রিসিটি কারখানা ছিল চিনাকুড়ির মধ্যে সেটা বন্ধ, সেটা খুলতে হবে। আমাদের রেলে সাইকেল কারখানার পাশে ছিল কাঁচ কারখানা ছিল, অনেক জমি আছে সরকারের, কারখানার স্ট্রাকচার তৈরি আছে, শুধু নীতিটা নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। নীতি নিলে অনেক বেকার কাজ পাবে, কুলটি অঞ্চলটা একদম উন্নতিতে ভরে যাবে। আগামী 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট নির্বাচন। আসানসোলের নির্বাচন এবার ত্রিমুখী লড়াইতে আসানসোল এবার কোন দিকে তার রায় দেয় সে তো সময় বলবে, কিন্তু সময় যে শেষ, তাই কয়লা খনি থেকে বেরিয়ে আবারও আমি পারাদীপ অন্য কোনো কেন্দ্রের উদ্দেশ্যে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কেন্দ্রে। দেখতে থাকুন, নজরে রাখুন নেতা নয় জনতা। নমস্কার, নেতা নয় জনতায় আরও একবার স্বাগত। আমি ইরন রয়েছি। আজ আমি হাই ভোল্টেজ কেন্দ্র দমদম। লড়াই সৌগত বনাম সুজন, লড়াইয়ে বিজেপিও রয়েছে, শিলভদ্র দত্ত। কতটা কঠিন লড়াই, আমজনতা বিগত দিনগুলোতে কতটা কাজ পেয়েছে জানবো। দমদমের আমরা রাজারহাট গোপালপুর বিধানসভায় রয়েছি। লোকের মুখে মুখে শোনা যায় দমদম নাকি বামেদের ঘাঁটি ছিল, তবে লোকসভার বিভিন্ন জেতা ক্যান্ডিডেট তাদের পরিচয় দেখলে পাওয়া যাবে কখনো ডাম কখনো বাম। বিভিন্ন সময় এখান থেকে এমপি নির্বাচিত হয়েছে। বিজেপির এখান থেকে প্রথম এমপি হয়েছিল, পশ্চিমবঙ্গের প্রথম এমপি এই দমদম থেকে হয়েছিল। এবারের হাল কি বলছে নামজনতা? দমদম একে সৌগত রায়, অন্যদিকে বামেদের হেভিওয়েট ক্যান্ডিডেট সুজন চক্রবর্তী। লড়াই কতটা হাড্ডাহাড্ডি?
লড়াই বলতে মনে হয় লড়াই সেরকম হবে না, মনে হয় উনি জিতবেন এরকমই মনে হচ্ছে। মানে পরিসংখ্যান বলছে হ্যাঁ। 2014 থেকে 19-এর ভোটে ওনার মার্জিন অনেকটাই কমেছে। দ্বিতীয় হয়েছিল বিজেপি, শ্রমিক ভট্টাচার্য যেখানে দাঁড়িয়েছিলেন 50,000-এর কিছু বেশি ভোট, 53-54,000, সেই মার্জিনে সৌগত রায় জিতেছিলেন, অর্থাৎ মার্জিন কমেছিল 19-এ। এবার সুজন চক্রবর্তী বামেদের হেভিওয়েট ক্যান্ডিডেট, বামেদের একটা ভোট ব্যাংক অবশ্যই রয়েছে, সেই ভোট ব্যাংক যদি বামেদের দিকে যায়, যদি যায়, সেক্ষেত্রে কি কঠিন হতে পারে লড়াই? না, পরিসংখ্যান যেটা বলছে সেটা হচ্ছে যে বামেদের বেশ কিছু ভোট, একটা পার্সেন্টেজ ভোট রামে চলে গিয়েছিল, মানে বিজেপিতে চলে গিয়েছিল আর কি। ফলে এবারে যা মনে হচ্ছে যে বামেদের ভোট বামেই ফিরে আসবে, সৌগত রায়ের পক্ষে সুবিধে হবে জিততে। এখানে 7টা যে বিধানসভা আছে, 7টাতেই তৃণমূলের ক্যান্ডিডেট, বাট বরানগর তাপস রায় তৃণমূলের এই দমদমের মধ্যেই পড়ে, তিনি কিন্তু পদত্যাগ করে চলে গেছেন, বিজেপিতে ক্যান্ডিডেট হয়েছেন, সেখানেও বাই ইলেকশন হচ্ছে। একজন বিধায়কের এইভাবে চলে যাওয়া প্রভাব আছে? উনি চলে গেছেন বিজেপিতে ঠিকই, উনার সঙ্গে তো কর্মীরা চলে যায়নি, ফলে খুব একটা ফ্যাক্টর হবে বলে মনে হচ্ছে না। আমাদের দমদমে গণতন্ত্র আছে, তাই গণতন্ত্রের জন্য আজকে আমরা মানে সবাই সব দলে এসে ভোট দিতে পারে, এইটা আমরা নিজের চোখেও দেখছি, নিজে দেখছি। আর এবং হচ্ছে আমাদের সৌগত রায়ের থেকে ফ্যাক্টর হচ্ছে দিদি। বাড়িতে যদি আমরা কাউকে, এখন যদি আমার ওয়াইফকে বলি যে ভোটটা কাকে দেবে, আগে লুকিয়ে রাখতো যে ভোটটা কাকে দেবো বলা যাবে না, এখন একটা কথা বলবে দিদি, কারণ তারা দিদির উন্নয়ন পাচ্ছে, প্রতি মাসে পাচ্ছে। এর থেকে আর আমাদের তো আর কিছু করার নেই, আমাদের ভোট এই সৌগত রায়ের কাছেই যাবে। দমদমে তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, মাঝে মধ্যেই খবরে প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায়, দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে বলছি, তার প্রভাব আছে? না না, এখানে আমার ভোটে গোষ্ঠীদ্বন্দ্ব, দেখুন সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার সবার সঙ্গে সবার হয় না, কিন্তু দল একটাই সিদ্ধান্ত, দল যে সিদ্ধান্ত নেবে, সে যে গোষ্ঠী দ্বন্দ্ব করুক বা যে গোষ্ঠী দ্বন্দ্ব না করুক, দলের সিদ্ধান্ত তারা মেনে নেবে। সুজন চক্রবর্তী, তার দাঁড়ানো ফ্যাক্টর এবার? বামেদের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, এটা অবশ্যই মানতেই হবে, কিন্তু আমরা এটা আরও বেশি আশাবাদী হয়ে গেলাম যে বামের যে সুজন ক্যান্ডিডেট চক্রবর্তীকে দেওয়ার জন্য ওই ক্যান্ডিডেট বামেদের ভোট বামেই পড়বে, কিন্তু রাম মাঝখান থেকে হারিয়ে যাবে। কিন্তু বিজেপির ভোট ব্যাংক তো এখানে বেড়েছে, 19 সালেও বেড়েছে, সেই ভোট ব্যাংক কমবে কি করে? এবং তার সঙ্গে এখানে এক বরানগরের এমএলএ তিনি পদত্যাগ করে বিজেপি চলে গেছেন, ফ্যাক্টর তো একটু ফ্যাক্টর, কিন্তু আপনাকে প্রথমেই বলেছি দিদির ছবি যেখানে আছে, বাড়ির দিদি মুখ আলটিমেট মুখ। আমাদের মনে হয় যে সৌগত রায়কে হয়তো আমরা চিনি, আমাদের এলাকায় এসে সব জায়গায় সবাই চেনে, কিন্তু মুখ তো ফ্যাক্টর দিদিকে সিম্বল হচ্ছে দিদি। আচ্ছা, তাহলে নরেন্দ্র মোদী যে 10 বছরে যা কাজ করলেন, এত সব জায়গায় গ্যারান্টির পোস্টার দেখা যাচ্ছে, তিনি বলছেন যে মোদী থাকলে সব মুমকিন আছে, মানে হবেই সব, তো কি মনে হচ্ছে সব? আমরা দিদির প্রকল্প যেগুলো করেছি সেগুলো সব বাস্তবে দেখছি, আর উনি যেটা বলছেন টিভিতেই শুনছি, দেখতে পাচ্ছি না। দমদমে সুজন চক্রবর্তী অনেকেই বলছেন যে উল্টে দিতে পারে, মানে সৌগত রায়ের হ্যাট্রিকের পর চতুর্থবার এবার হারিয়ে দিতে পারে, কি মনে হয় আমজনতা হিসেবে? মানে লড়াইটা কঠিন তো ডেফিনেটলি সবাই বলছেন, কি মনে হয়? না, এরকম কোনো ব্যাপারই নয়, কারণ সুজন চক্রবর্তীকে লোকে টিভিতে দেখে, মানুষের পাশে এসে যে দাঁড়াবে তার কোনো ফ্যাক্টর না। বিজেপি সরকার বারবার বলছে গরিবদের জন্য উন্নয়ন হচ্ছে, তারপরে একাধিক কাজকর্ম হচ্ছে, তার তো বিভিন্ন প্রচারও হচ্ছে। খালি প্রচার হচ্ছে, দেখেছেন আপনারা কোথাও গিয়ে? আপনারা তো চারিদিক থেকে ঘুরছেন, দেখেছেন গিয়ে? মোদিজি বলছে যে গ্যারান্টির একটা জিনিস বলুন তো। উনি যখন প্রথমবার আসলেন বললেন যে বিদেশ থেকে কালো ধন নিয়ে আসবেন, তারপরে বললেন বছরে 2 কোটি চাকরি দেবেন, মা বোনেদের অ্যাকাউন্টে 15 লাখ করে দেবেন, একটা কিছু হয়েছে? বিজেপির এখানে ভোট ব্যাংক উত্থান হয়েছে, 98-এ তো ছিলই, 2019-এ এসেও হিউজ বেড়েছে, দ্বিতীয় স্থানে বিজেপি কি আরও বাড়ছে? 19-এ বেড়েছিল, মানুষ সেটা নিজের ভুল বুঝতে পেরে 2021-এ তার ভোটটা পরিবর্তন। এবার মুখ ফ্যাক্টর নয়? মোদি কেন, তারা তো দেখতে পাচ্ছেন যে সারা জীবন ভাওতা দিয়ে আছে, মানে শুরু সেই ভাওতা। দিদি, আগে বলুন, লক্ষ্মী ভাণ্ডার পান কি পান? হ্যাঁ পাই। এই 1000 হয়ে সুবিধা হলো? অনেক সুবিধা হয়েছে। কি সুবিধা হলো দিদি? অনেক সুবিধা, কারু কাছে আমাদের হাত পাততে হয় না, গার্জেনদের কাছে, আমাদের নিজেদের খরচটা আমরা নিজেরা করতে পারি। তাহলে ভোট যখন দেবেন এই লক্ষ্মী ভাণ্ডারটা মাথায় রাখবেন? সে তো নিশ্চয়ই, লক্ষ্মীর ভাণ্ডার শুধু না, অনেক কিছুই করেছে দিদি। একটা জিনিস বলুন তো,
এই বিজেপি রাম মন্দির হয়েছে বলে ভোট বেশি পেতে পারে বলে মনে হয়? না না না, তার জন্য না। ওনার সনাতন ধর্মের একটা, আমাদের হিন্দুদের আমরা রাম ভক্ত, আমরা রামের রাম করি সেই হিসাবে। কিন্তু মোদি আমরা আশা করি না যে উনি মানে তার জন্যে। রামের ভক্ত যারা তারা তৃণমূলকে ভোট দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেবেই। গরম কেমন? দারুণ। আর ভোটের গরম দমদমে? দমদমে এখনো সেই টেম্পুটা ওঠেনি। লড়াইটা তো হাড্ডাহাড্ডি। লড়াই হাড্ডাহাড্ডি, অবশ্যই হাড্ডাহাড্ডি। তিনমুখী লড়াই না দুমুখী লড়াই? দুমুখী। মানে কার সাথে কার? তৃণমূল ভার্সেস বিজেপির লড়াই। তাই এখানে বামেদের ক্যান্ডিডেট সুজন চক্রবর্তী যথেষ্ট ভালো ক্যান্ডিডেট, কিন্তু বামেদের 34 বছর দেখে নিয়েছে মানুষ বামেদের টোটাল পারফরমেন্স। নতুন করে বামেদের নিয়ে আর ভাবছে না মানুষ। তাই আর এটা যেহেতু দেশের নির্বাচন, সেই নির্বাচনে তারা তো অস্তিত্বহীন। তারা এই দেশের নির্বাচন, কিন্তু অনেকেই বলছেন লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী এগুলো ইস্যু। দেশের নির্বাচনে দেশের সুরক্ষা, অর্থনীতি, আপনার জিডিপি, আপনার দেশ কীভাবে চলবে, আইন, এগুলো তো আলোচনা ইস্যু। এগুলো কি মানুষ ভাবে? অবশ্যই ভাবে, অবশ্যই ভাবে। অবশ্যই যদি না ভাবতেও গত 19 সালের নির্বাচনে আমরা দেখেছিলাম যে বিজেপির তখন সেই হাওয়া ছিল না। অন্তত 18টা সিট কিন্তু বাংলা থেকে জিতেছিল। অর্থাৎ গ্রামের মানুষ একেবারে বোকা, ভালো ভুল হবে, তো মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডারে ভুলবে না। 5 বছর আগে যতটা নরেন্দ্র মোদীর হাওয়া ছিল, এই বছর সেই নরেন্দ্র মোদী ফ্যাক্টর আছে শুনছেন? না না, নরেন্দ্র মোদী নয়, দেশের সুরক্ষা, দেশের স্থিতিশীলতা, দেশের শ্রীবৃদ্ধি, দেশের অগ্রগতিটাই মূল লক্ষ্য। নরেন্দ্র মোদী তার অন্যতম মুখ। লড়াই কিরম এখানে? কারণ বলছি ওই বামেদের সুজন চক্রবর্তী আছেন তো। আছেন উনি যথেষ্ট ভালো প্রার্থী, ঠিক আছে, কিন্তু এখানে দমদমে একজনই ছিলেন, একজনই থাকবেন, একজনই আছেন, তিনি হচ্ছেন সৌগত রায়। ভোটের গরম না এই গরম, কোনটা বেশি গরম? কোনো গরম নেই এখানে। হ্যাঁ, এখানে কোনো ভোটের গরম নেই, এখানে যা ছিল তাই। এখানে আর কোনো গরম নেই। বামেদের একটা ক্যান্ডিডেট রয়েছে সুজন চক্রবর্তী। না, অন্য জায়গায় দিলে মনে হয় ভালো হতো। কেন দমদমে বামেদের ভোট ব্যাংক কি হলো? না না না, এ অনেকদিন আগে উঠে গেছে। তৃণমূলে কি লাভ হলো সুজন চক্রবর্তী দাঁড়ানো? অনেকটাই লাভ হবে। সৌগতরা কাজ টাজ করেছেন নিশ্চয়ই, এসব দেখছেন কি, সব ওনার আশীর্বাদ। সৌগতরা তো এজ হয়ে গেছে, ওনাকে না দিয়ে অন্য কাউকে দিলে ভালো। হোক না, এজ হোক না, পুরনো চাল ভাতে পারে। লড়াই শক্ত নয়? না না না, লড়াই শক্ত, ও কাগজে বাগের মতন লড়াইটা। দমদমের বুকে নেতা নয় জনতা আজ এখানেই শেষ করব। তবে শেষ করার আগে এক কাপ চায়ে চুমুক দেব। প্রচণ্ড গরম, ক্লান্তি, একটু এনার্জি নিতে হবে। তাই চা খেতে খেতে একটু দাদার সঙ্গে কথাও বলে নিই। দাদা চা হবে? হ্যাঁ হবে। আচ্ছা বলছি, চা তো বানান, ভোটও দেন তো? হ্যাঁ ভোটও দিই। দিদির উন্নয়ন, মোদির গ্যারান্টি, কোনটা বেটার আপনার কাছে? ওই দিদির উন্নতি, দিদির উন্নতি। আর দমদমে তাহলে কি হবে সেটা বলতে পারবো না। খেলা হবে? খেলা হবে, হ্যাঁ খেলা তো হচ্ছেই। হচ্ছে হাড্ডাহাড্ডি খেলা। হ্যাঁ, দমদম কেন্দ্রে সারাদিন ঘোরাঘুরি শেষে ক্লান্তি দূর করতে এক কাপ চায়ে একটু চুমুক। আর তার সঙ্গে এটা বলার যে দমদমের লড়াই জমে উঠেছে। 3 এসের লড়াই, সুজন, সৌগত, শিলভদ্র। কে বাজিমাত করবে, কোন এস এগিয়ে যাবে, কোন বাকি 2 এস পিছিয়ে পড়বে, সময় তার উত্তর দেবে। তবে লড়াই যে হাড্ডাহাড্ডি এটা কিন্তু বোঝাই যাচ্ছে। আবার ফিরে আসবো দমদমে। আজ এখানেই শেষ করছি নেতা নয় জনতা।